চারিদিকে চাপা আতঙ্ক, হঠাৎ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির বেশ খানিকটা অবনতি। অন্যদিকে 11 এবং 13 নভেম্বর নিয়ে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি, সবকিছু মিলে একটি চাপা আতঙ্ক এবং উত্তপ্ত রাজনীতি। এই নিয়ে আজকে আমরা মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশের এপিসোড সাজিয়েছি। আজকে আমাদের এপিসোড 50, সুতরাং আজকে আমরা আসলে হাফ সেঞ্চুরি করে ফেলেছি এবং আজকে আমরা যে বিষয় নির্ধারণ করেছি সেটি হলো উত্তপ্ত রাজনীতির জটিল সমীকরণ। আপনাদের সঙ্গে আছে আমি রিশাদ হাসান, দেখছেন নিউজ 24 এবং আজকের আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন, আমি একটু আমার ডান পাশ থেকে পরিচয় করে দিতে চাই। আমার ডান পাশে রয়েছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, মজলিসে শুরা সদস্য, জামায়াত ইসলামী বাংলাদেশ, প্রার্থী ঢাকা 11। এবং আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিএনপি, প্রার্থী পটুয়াখালী 4। এছাড়াও আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, এনসিপি, সম্ভাব্য প্রার্থী নরসিংদী 2। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের সঙ্গে স্টুডিওতে যোগদান করবার জন্য, আলোচনায় অংশ নেবার জন্য। আজকে আমরা আমাদের যে বিষয় সাজিয়েছি, বলছিলাম উত্তপ্ত রাজনীতির জটিল সমীকরণ, সবকিছু মিলিয়ে আমি একটু প্রথমে এবিএম মোশাররফ হোসেন আপনার কাছে যেতে চাই। পুলিশের বিশেষ শাখার তথ্য মতে আসছে নির্বাচনে 67% কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। সে বিষয়ে রাজনৈতিক দলগুলো কেমন প্রস্তুতি নিচ্ছে, বা আসলে নির্বাচন কমিশনকে কি আসলে এই শঙ্কার কথা তারা জানিয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক এবং নিউজ 24 দর্শক সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই ধরনের নিউজ আমরা পত্রপত্রিকায় দেখি, কিন্তু আমরা যারা ইলেকশনের সাথে সংশ্লিষ্ট, আমরাও তো এলাকাগুলি থাকি, দেখি, কিন্তু বাস্তব চিত্র কিন্তু তা না। হ্যাঁ, কিছু কিছু রিমোট এরিয়া আছে যেখানে যোগাযোগ বিচ্ছিন্ন, অথবা যেখানে নদীপথ আছে, সেখানে কিছুটা ঝুঁকি আছে, এটা অস্বীকার করা যায় না। কিন্তু যেটা নির্বাচন উপযোগী না, এইটা কিন্তু কোনোভাবে বলা যায় না। বরং বলা যায়, আমি মনে করি আপনার যতই আইনশৃঙ্খলা উন্নতি করেন, যাই করেন, এটা দিয়ে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করা যায় না। বরং নির্বাচন করা যায় যখন রাজনৈতিক দল এবং জনগণ নির্বাচনের প্রতি একটা দায়বদ্ধতা বা একটা পরিবেশ তৈরির উভয় মিলে একটা চেষ্টা থাকে, তখনই নির্বাচনটা সুস্থ এবং ঝুঁকিমুক্ত হয়। তো যার জন্য আপনি এই ধরনের বক্তব্য আমরা প্রায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী থেকে আমরা শুনি। যদি 67% কেন্দ্র যদি ঝুঁকিপূর্ণ হয়, তাহলে নির্বাচনটা করবে কিভাবে? অর্থাৎ আমার মনে হয় এই তথ্য পরিসংখ্যান সঠিক না, কারণ আমরা তো এর আগেও নির্বাচন দেখেছি। তো যদি আপনার 50% উপরে ঝুঁকি থাকে, তাহলে সরকার নির্বাচন করবে কিভাবে? এর মধ্যে কিন্তু প্রায় 8000 কেন্দ্র আছে যেগুলো কিন্তু অধিক ঝুঁকিপূর্ণ। অধিক ঝুঁকি বলতে পারেন, আমি যেটা বলি, জান আমার নির্বাচনী আসন, যেই আসন থেকে আমি নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি, সেখানে ধরেন 111টি কেন্দ্র আছে। এর মধ্যে মানে মেইনল্যান্ডে আমার আছে 74টি, আর আমার আরেকটা উপজেলা সমুদ্রের মধ্যে আছে বাকি কেন্দ্রগুলি। তো সুতরাং এখানে হয়তো কর্তৃপক্ষ মনে করছে যোগাযোগ বিচ্ছিন্ন অথবা সড়ক পথ নাই, এই কারণে এটা ঝুঁকিপূর্ণ মনে করছে। কিন্তু অতীতের নির্বাচনগুলি দেখা যাচ্ছে যে এই সকল কেন্দ্রগুলিতে সবচেয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচনগুলি হয়, কারণ মানুষের ভোট দেওয়ার প্রতি একটা আকর্ষণ থাকে এবং যেটা গ্রামগঞ্জে হয়, এটা সামাজিক পরিবেশে একটা বন্ধন কিন্তু স্থানীয়ভাবে থাকে। সুতরাং এইটা কখনো নির্বাচনকে ঝুঁকিপূর্ণ করে ফেলবে, এইটা আমাদের কাছে কখনো মনে হয়নি। বরং আমরা মনে করি প্রশাসন যদি সতর্ক থাকে এবং তারা যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে এবং তারা যারা এলাকায় এই নির্বাচনকে বানচাল করতে পারে, এই ধরনের কোনো যদি তথ্য তাদের কাছে থাকে, তাদের বিরুদ্ধে যদি যদি নির্বাচনের পূর্বেই যদি কোনো আপনার ব্যবস্থা গ্রহণ করে, তাহলে আমার মনে হয় এই ধরনের আশঙ্কা থাকার কোনো কারণ আছে বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে। কারণ ইলেকশন করে আমরা দেখেছি এগুলি এই ধরনের আশঙ্কার কথা বলে, কিন্তু বাস্তবের কোনো মিল নেই। জি, ধন্যবাদ। অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনার কাছে আসি। আপনার কাছে একই প্রশ্ন থাকবে। 67% কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, এরকম পুলিশের বিশেষ শাখার তথ্য থেকে এরকম একটি সংবাদ আমরা গণমাধ্যমে দেখেছি। তার পাশাপাশি একটি সম্পূরক প্রশ্ন থাকবে, সেটি হলো 11 নভেম্বর ঢাকায় কি হতে যাচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং দেশবাসী যারা শুনছেন, সবাইকে আমাদের শুভেচ্ছা, সালাম। জি, আপনি বলেছেন 67% কেন্দ্র ঝুঁকিপূর্ণ, এটি তো ওনাদের প্রাথমিক তালিকা। যেহেতু নির্বাচন কমিশন আমাদের নতুন নির্বাচন কমিশন, ওনাদের জন্য এই প্রথমই মূলত অভিজ্ঞতা হবে জাতীয় নির্বাচনকে সামনে রেখে। তো আমার কাছে মনে হচ্ছে এটি ওনার প্রাথমিক তালিকায় করে আস্তে আস্তে কমে আসবে আরও। এটি একদিকে ভালো দিক, যদি এতগুলো ঝুঁকিপূর্ণ মনেই করার পদক্ষেপ নিতে পারবেন, যে শুরুতেই ওনারা সমস্যাটাকে বড় করে দেখেন, তাহলে সে আলোকে সমাধানের পদক্ষেপ গ্রহণ করলে আশা করা যায় কাজটা সহজ হয়ে যাবে। দেখুন, এবারে নির্বাচনটা মানুষের অংশগ্রহণটা বেশি হবে,
তবে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে আমরা এখনও খুব বেশি আশাবাদী নই, কারণ এখন যারা আইনশৃঙ্খলা বাহিনীতে আছেন বড় অংশ তারা বিগত ফ্যাসিবাদী আমলে নিয়োগপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে আমি পুলিশ বাহিনীর কথা বলবো, কারণ আপনি লক্ষ্য করেছেন যে বিগত 14 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা পুলিশ বাহিনীর তেমন কোনো দৃশ্যমান আমরা পদক্ষেপ খেয়াল করিনি। এমন হতে পারে যে আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা তা নিজেরাই হলো পিছু টান দিবেন। যতটুকু আমরা খোঁজখবর পাচ্ছি যে এবারে নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী খুব সরকারের নির্দেশ পালন করে নির্বাচনটাকে সুষ্ঠু করবে এরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তার মানে এই নির্বাচনকে বিতর্কিত করার জন্য কিংবা এই নির্বাচনকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিছুটা কনসিডার করে অন্যরা কোনো সুযোগ গ্রহণ করতে পারে এমন একটা ঘটনা ঘটাও কিন্তু অসম্ভব না। এক্ষেত্রে আমরা বলবো সরকারকে যে সমস্ত আইনশৃঙ্খলা বাহিনী ইতিপূর্বে তাদের অভিযোগ আছে যাতে তারা কেউ এই ধরনের কোনো দায়িত্বপ্রাপ্ত না হন এবং যাতে করে প্রত্যেকটি ভোট কেন্দ্রে যে সমস্ত কর্মকর্তাদের দ্বারা তারা নিরপেক্ষ থেকে ভোটকে সুষ্ঠু করবেন তাদের দায়িত্ব দিলেই মূলত আশা করা যায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো আস্তে আস্তে আমাদের কমে আসবে এবং নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়ে সেখানে জনগণ অত্যন্ত সুন্দরভাবে তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন। যেমন আগামীকালের যেই কর্মসূচি আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি মূলত জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া এবং তার আলোকে গণভোটের দাবিতেই এর পাশে আরও 4টি দাবি আছে। লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে দাবি আছে, নিম্নকক্ষ কিংবা উচ্চ কক্ষ যে কোনো এক যাতে আপনার পিয়ারের পদ্ধতি চালু করার ব্যাপারে আছে, গণহত্যাকারীদের বিচারের দাবি আছে এবং জাতীয় পার্টির সহ যারা আশ্চর্য তাদের নিষেধের দাবি আছে। দেখুন এই দাবিতে জামাত ইসলামী সহ 8 দল আমি অনেক আগ থেকে আন্দোলন করে আসছি। বিশেষ করে আন্দোলনটি এখন চূড়ান্ত পর্যায়ে এসেছে হলো গত 17ই অক্টোবর যে জুলাই সনদে আমাদের প্রায় 24-25টি দল স্বাক্ষর করেছেন। আজকে প্রায় 22-23 দিন অতিবাহিত হয়ে এখনও পর্যন্ত সেই স্বাক্ষরের ভিত্তিতে যে একটা আদেশ জারি করা সেটি সরকার এখনও করেননি এবং সেই আদেশকে যে গণভোট দিয়ে জনগণের সম্মতি নেওয়া সেই ব্যাপারে দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখছি না। কারণ এই জন্যই মূলত সেই প্রেক্ষিতে আমি একটু যোগ করি যে জামাত নেতা তাহের তিনি বলেছিলেন যে ঢাকায় জনস্রোত দেখবে মানুষ 11 নভেম্বর। আসলে কি কালকে ঢাকায় জনস্রোত দেখবে মানুষ? দেখুন রাজনৈতিক দলের শক্তি তো এখানেই, আপনি যে দাবিটি উত্থাপন তার পক্ষে জনগণ থাকে তার মানে দাবির যৌক্তিকতা সেখানে বিরাজমান। আমরা আশা করি কালকে যে নিয়মতান্ত্রিক কর্মসূচি লোকবল ভালোই হবে, কারণ দেশের জনগণ যে দাবিতে 8টা দল আন্দোলন করছেন তার সাথে জনগণের সম্পৃক্ততা আছে বলেই কালকে হয়তো ঢাকার ঐতিহাসিক এটা সমাবেশ হবে বলে আমাদের কাছে ধারণা এবং তার ভিত্তিতে সরকার একটা মেসেজ পেয়ে যাবে যে জনগণের দাবিকে উপেক্ষা করে সরকার যদি এটাকে দীর্ঘদিন ঝুলিয়ে রাখেন এটা সরকারের জন্য কখনো সুখকর হবে না। সেই বার্তায় কালকে সমাবেশের মধ্যে দিয়ে 8 দলীয় জোট তারা দেওয়ার চেষ্টা করবেন। জি ধন্যবাদ স্যার। তুষার একটু আপনার কাছে আসি, আপনার কাছে আমার একই প্রশ্ন থাকবে যে যেহেতু 67% ভোট কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ বলছে পুলিশের বিশেষ শাখা, সেটির বিষয়ে একটু বলবেন, ছোট করে একটু বলবেন। তার পাশাপাশি গেল জুলাই মাসে গোপালগঞ্জে ঘটে যাওয়া সংঘর্ষে আওয়ামী লীগ এনসিপি উভয়ই দায়ী এরকমটি বলেছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি, এরকমটি তথ্য দিয়েছে। এনসিপি আসলে এই বিষয়ে কি বলে? আপনাকে ধন্যবাদ। প্রথম কথাটা আসি যে আজকে যেটা গোয়েন্দা রিপোর্ট এটা অত্যন্ত উদ্বেগজনক। মানে এই যে 67% ভোট কেন্দ্র, 28,000 ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং আরও বলা হয়েছে যে নির্বাচনে মারাত্মক সহিংসতার আশঙ্কা রয়েছে। এইটা ভালো যে এটা আমরা প্রায় 3 মাস আগে জানতে পারছি। তার মানে হচ্ছে এখন সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এগুলোকে ঝুঁকিপূর্ণ, কারণ মানে যদি আপনার 30% ঝুঁকিপূর্ণ থাকে এটা আমরা স্বাভাবিক ধরে নিতে পারতাম, যেটা থাকবে এটাকে আপনার ঠিক করতে হবে। কিন্তু যখন 67% তখন তো মানে এটা একটা বিরাট প্রশ্ন, মানুষের মধ্যে এগুলো আতঙ্ক তৈরি করবে এবং এটা রেজাল্ট পড়বে ভোটার টার্ন আউটে। কিন্তু আমরা তো চাই যে এবার বাংলাদেশ ইতিহাসে হাইয়েস্ট ভোটার টার্ন আউট হোক। ফলে এই যে আগের থেকে এই তথ্যটা তারা দিয়েছে এবং আমরা মনে করি যে এতে করে সরকারের জন্য পদক্ষেপ নেওয়া সহজ হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, কারণ সরকার তো বলেছে যে তারা একটা ঐতিহাসিক বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচন ইত্যাদি তারা করতে চায়। ফলে তাদেরকে কিন্তু এই ব্যবস্থাগুলো নিতে হবে। এটা হচ্ছে এইটার প্রশ্ন আমাদের। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখন যেটা গোলাগুলির ঘটনা, হ্যাঁ প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটছে, একজন প্রার্থী ইতিমধ্যে গুলিবিদ্ধ হয়েছেন,
তারপর আজকেও একজন শীর্ষ সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন, এরকম হচ্ছে। আবার এই যে আজকে নাশকতা শুরু হয়েছে, আমি দেখলাম যে ঢাকার ধানমন্ডিতে এরকম বাস পোড়ানো হয়েছে, এগুলো আওয়ামী লীগ করছে বলা যাচ্ছে। বিস্ফোরণের ঘটনা ঘটেছে, হ্যাঁ, মানে এগুলো ঘটছে। তার মানে হচ্ছে যে এগুলোর ক্ষেত্রে সরকারের ইন্টেলিজেন্স আগে থেকেই তৎপর থাকতে হবে যেন এই ঘটনাগুলো না ঘটে। এবং এই ঘটনাগুলো যারা ঘটতে পারে, যেমন সারা দেশে আমরা তৃণমূলের যতটুকু নিউজ আমাদের কাছে আসে, আমি নিজেও একটা এলাকাকে প্রতিনিধিত্ব করি, প্রচুর শীর্ষ সন্ত্রাসীরা জামিন পেয়ে বেরিয়ে যাচ্ছে। ফলে এগুলোর ক্ষেত্রে কীভাবে তারা জামিন পাচ্ছে, এবং ওই যে আইন উপদেষ্টা নিজেই বিস্ময় প্রকাশ করেছিলেন যে একদিনে বোধহয় 800-র বেশি মামলায় জামিন হয়ে গেছে, কীভাবে হয়েছে, এটা একটা নজিরবিহীন ঘটনা। আচ্ছা, তো এখন এগুলো ঠিক করতে হবে সরকারকে, খুব বেশি সময় নাই। এর মধ্যে আবার সরকার হচ্ছে জুলাই সনদ নিয়ে একটা ভজকট পাকিয়ে রেখেছে, এখানে জটিলতা তৈরি করেছে সরকার নতুন করে, এটা বলতেই হবে। রাজনৈতিক দলগুলো লম্বা আলোচনা করেছে এবং করার পরে কমিশন প্রস্তাব দিয়েছে, তারপর সরকারের উচিত ছিল, এবং রাজনৈতিক দলগুলোর তরফ থেকে বলা হচ্ছে যে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কারণ আপনারা সরকার, কিন্তু সরকার বলছে যে আপনারা আলোচনা করে আসেন। এইটা করে সরকার আরেকটা মানে আমি বলবো যে ঘোলাটে পরিবেশ তৈরি করে রেখেছে। এটা যদি সেটেল না করে নভেম্বরের মধ্যে, তাহলে কিন্তু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে। আজকে আপনি দেখবেন যে জোনায়েদ সাকি সাহেবও বলেছেন যে যদি জুলাই সনদকে নিয়ে আমরা মানে এটা যদি আমরা মীমাংসা না করি তাহলে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে, আমরা যেটা কেউ চাই না। ফলে জুলাই সনদের একটা সেটেল ইস্যু, কমিশনে আলোচনা শেষ হয়েছে, এখন আবার নতুন করে বিতর্ক কিংবা নতুন করে এই জিনিসগুলো দরকার নেই, কিন্তু এগুলো ঘটছে। এগুলো কিন্তু সার্বিক এই পরিস্থিতি, এগুলো কিন্তু একটার সাথে লিঙ্কড আপ, একটার প্রভাব আরেকটাতে পড়বে। এইটা এখন দ্বিতীয় ঘটনা হচ্ছে গোপালগঞ্জের যেটা ঘটনার কথা আপনি বললেন, এই রিপোর্টটা অত্যন্ত বায়াসড এবং অত্যন্ত একপেশে, এবং এটা আমাদের প্রতি আমি বলবো যে বিমাতা সুলভ একটা রিপোর্ট। কারণ হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে উভয় পক্ষ দায়ী। হোয়াট ইজ দিস? আমরা এখানে আমাদের ঘোষিত রাজনৈতিক কর্মসূচি করতে গেছি, ঘোষিত রাজনৈতিক কর্মসূচি, হঠাৎ করে কোনো কিছু করা হয়নি। এটা আমরা যখন জুলাই পদযাত্রা শুরু করি তখনই আমাদের একেবারে স্কেডিউল দেওয়া ছিল কবে আমরা কোন জেলায় যাব, সেইটা একটা নিয়মিত কর্মসূচির অংশ। এবং আওয়ামী লীগ 15 দিন সময় পেয়েছে, কারণ আমরা সম্ভবত জুলাই পদযাত্রা 15 বা 16তম দিনে আমরা গোপালগঞ্জ গেছি। 15 দিন তারা জেনেছে যে, এবং তারা প্রস্তুতি নিয়েছে, সারা দেশ থেকে তাদের সন্ত্রাসীরা, গাজীপুর থেকে নারায়ণগঞ্জ থেকে তাদের সন্ত্রাসীরা গোপালগঞ্জে গেছে। ওই দিনের ঘটনা প্রবাহ যদি আপনার মনে থাকে, সকালবেলায় ইউএনওর গাড়িতে হামলা করা হয়েছে, আগুন দিয়েছে, বিভিন্ন জায়গায় গাছ কেটে রাস্তা তারা অবরোধ করেছে, এবং এই কারণে আমাদের গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা নেতাকর্মীরাও প্রোগ্রাম ভেন্যুতে আসতে পারে নাই। এবং আমরা সেখানে, আমরা তো ওই মানে টুঙ্গিপাড়ায় যাই নাই, গোপালগঞ্জ সদরে আমরা একটা মাঠের মধ্যে কর্মসূচি ছিল, এবং আমরা যাওয়ার আমাদের মূল বহর ঢোকার 2 ঘন্টা আগে সেখানে হামলা হয়েছে এক দফা। তারপর আমরা সমাবেশ করলাম এবং আবারও হামলা করলো আমাদেরকে হত্যার উদ্দেশ্যে। আমরা হলাম এই ঘটনার ভিকটিম, মার খেলাম আমরা, আমাদেরকে মানে হামলা করা হলো। এখন যদি বলেন যে উভয় পক্ষই দায়ী, এটা হয়ে গেছে অত্যন্ত একপেশে এবং আমি বলবো যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এবং এইটার সাথে যারা জড়িত ছিলেন এই বিচার বিভাগীয়, কি বললেন আপনি, একটা কমিটি, বিচার বিভাগীয় তদন্ত কমিটি, হ্যাঁ তদন্ত কমিটি, এর মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন যার বিরুদ্ধে সিরিয়াস অ্যালিগেশনস আছে, তার ইন্টিগ্রিটির ব্যাপারে, তার অন্যান্য অনেক বিষয়ে। ফলে এটা কোনোভাবেই, এবং তিনি সম্ভবত অব্যাহতিও পেয়েছিলেন এই অভিযোগের কারণে। ফলে তাদের এই রিপোর্টটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এবং এটা প্রকাশিত হয়েছে আবার বিবিসিতে সমস্ত কিছু। এবং বিবিসি শুরু থেকেই এই সমস্ত ব্যাপারে, আমাদের ব্যাপারে বিশেষত খুবই একপেশে ধরনের নিউজ করে থাকে, মানে যেগুলো আসলে অতিরঞ্জিত এবং সাংবাদিকতার স্ট্যান্ডার্ডের মধ্যে অনেক ক্ষেত্রে পড়ে না। এই সার্বিক দিকে আপনি যারা ভিকটিম, আমি কেন এনসিপির বিরুদ্ধে সেটা আমি জানি না, তারা বলতে পারবে, নিউজ করবে তারা বলতে পারবে, কিন্তু আমি তাদের অনেকগুলো নিউজ দেখেছি, সেখানে নিউজের ফ্রেমিং, শব্দ চয়ন, যেভাবে তারা কথাটা বলেছে, যেভাবে ডিস্টর্ট করেছে, অনেকগুলো হলো বিবিসির যে প্রফেশনালিজম আমরা আশা করি বিবিসি বাংলার, এটা কিন্তু আমাদেরকে নিয়ে করা নিউজগুলোর মধ্যে আমরা দেখি না। আগে অনেকগুলো নিউজের প্রেক্ষিতে আমি এটা বললাম। আর ওই ঘটনার ক্ষেত্রে আপনি বাংলাদেশের এর আগে বিএনপিও একটা, ওখানে বিএনপি সমস্ত শ্রমিক দল গোপালগঞ্জে একটা সমাবেশ করেছে, বিএনপির ওখানে তো হামলা হয়েছে, ওই শ্রমিক আন্দোলনের শ্রমিক দলের মিটিংয়েও হামলা হয়েছে। তাহলে কি ওটা ধরো শ্রমিক দল দায়ী? গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে? সেখানে আমরা যাবো না? সেখানে গিয়ে আমরা কি বলেছি? আমরা একটা শান্তির বাণী নিয়ে গেছি, আমরা বলেছি যে গোপালগঞ্জ বলে আপনাদের সাথে কোনো বৈষম্য করা হবে না। তাহলে আপনি আমাদেরকে হামলা করলেন বাইরে বহিরাগত সন্ত্রাসীদের এনে, এই আওয়ামী লীগ, এবং সেখানে পরিষ্কারভাবে আমাদেরকে, কিন্তু এটা মনে রাখবেন, সকালবেলা প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে যে আপনারা যেতে পারেন, মানে জেলায় ঢুকতে পারেন। এটা তাদের এই ক্লিয়ারেন্স নেওয়ার পরে আমরা ঢুকেছি, এমন না যে তারা বলেছিল যে এখানে আশঙ্কা আছে, ঝামেলা আছে, আপনারা যেন না, এবং আমরা সেটা অমান্য করেছি। ব্যাপারগুলো এরকম না। তাহলে আপনি কিভাবে এখানে আমাদেরকে এবং তাদেরকে সমান, এটা হলো ওই ইসরায়েল প্যালেস্টাইনকে যেভাবে যদি আপনি এক করে ফেলেন, সেরকম একটা ঘটনা হয়েছে যে ইসরায়েল হচ্ছে এখানে আক্রমণকারী, প্যালেস্টাইন ভিকটিম, কিন্তু আপনি বলছেন যে দুই পক্ষ সমানভাবে দায়ী। এটা হলে সেই ধরনের একটা ঘটনা ঘটেছে। অনেক ধন্যবাদ। আমরা আলোচনা অব্যাহত রাখবো, কিন্তু এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি যাব। বিরতির পর যখন ফিরবো তখন থাকছে বাকি আলোচনা, সাথে থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। সঙ্গে আছে রিশাদ হাসান, এবং আমরা সরোয়ার তুষারকে দিয়ে শেষ করেছিলাম, বিরতিতে গিয়েছিলাম, তাকে দিয়ে এবারে একটু শুরু করতে চাই। বিএনপি কি আসলেই আওয়ামী লীগের লুটের টাকার নব্য পাহারাদার?
নাসিরউদ্দিন পাটোয়ারি এরকম একটি মন্তব্য করেছে। এইটা তো বিভিন্ন, আপনারা যদি লোকাল বিভিন্ন পর্যায়ে যদি আপনারা ঘটনাগুলো জরিপ করেন, আপনাদের তো সারা দেশে প্রতিনিধি আছে, আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমি নিজে তো এগুলো প্রত্যক্ষ করছি যে কিভাবে তাদেরকে শেল্টার দেওয়া হচ্ছে, কিভাবে তাদের ব্যবসা কোথাও কোনো কোনো ক্ষেত্রে দখল করা হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে সেখান থেকে মাসোয়ারা নিয়ে এটাকে প্রোটেকশন দেওয়া হচ্ছে। এগুলো সারা দেশের চিত্র মোটা দাগে। আমি এটা নরসিংদীতেও দেখতে পাই। আমি সারা নরসিংদীতে ঘুরে ফিরে এবং সেখানে এগুলো মানে সারা শহরের পুরো জেলার আসলে গুঞ্জন, সবাই জানে, এগুলো প্রশাসন জানে, রাজনৈতিক মহল জানে, সাংবাদিকরা জানে, সবাই জানে এগুলো ঘটতেছে। এগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন এটা কেন করছে আমি সেটা জানি না। এবং আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যেমন এটা করছে, আরেকটা অদ্ভুত জিনিস আমি আপনাকে বলি, এখন একটা নতুন জিনিস শুরু হয়েছে, যেহেতু সামনে ইলেকশন। বিএনপি আবার কোনো কোনো ক্ষেত্রে বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে প্রথমে ধরিয়ে দিচ্ছে, ধরিয়ে দেওয়ার পরে তাদের কাছেই ওই লোকেদের আত্মীয় স্বজনরা আসতেছে, তখন তারা আবার ছাড়ানোর জন্য তদবির করছে এবং ছাড়িয়ে আনছে এবং বলছে যে দেখো আমরা ছাড়িয়ে আনছি, আমাদেরকে ভোট দিও। এগুলো ঘটতেছে ভাই, সব কিছু নিউজে আসবে না, সব কিছু নিউজে আসে না, এলাকার সব ঘটনা নিউজে আসে না, এটা আপনিও বুঝেন। এইগুলো করা হচ্ছে এবং নানাভাবে আবার তাদেরকে কোথাও হুমকি দেওয়া, কোথাও হচ্ছে তাদেরকে কাছে পেতে চাওয়া যে ইলেকশনে ভোট দেওয়া, এরকম বিচিত্র ঘটনা এটা সারা দেশে কিন্তু ঘটতেছে। এবং এইটা করা হচ্ছে যেহেতু এখন বিএনপি সবচেয়ে বড় দল এবং তাদের সেই সাংগঠনিক শক্তি আছে, তারা মনে করছে যে বাকি কাউকে পাত্তা দেওয়ার কোনো দরকার নাই। লোকাল পর্যায়ে আপনি এখানে যতই হাই সাউন্ডিং কথা শোনেন ঢাকায়, লোকাল পর্যায়ে বিএনপির যে আগ্রাসী মনোভাব, এটা কিন্তু কোনোভাবে, এই যে গতকালকে গৌরীপুরে মানে একজন তাদের অন্তর্কন্দলে একজন মারা গেছে বিএনপির, এটা সারা দেশেই তারা ঘটছে এবং এইটাই কিন্তু সবচেয়ে ভীতিকর পরিবেশ তৈরি করছে। এখন এইটার ক্ষেত্রে তারা মানে একটা ব্যবস্থা হচ্ছে যে বহিষ্কার করা, তো বহিষ্কার তো 7,000-এর উপরে, 8,000-এর উপরে, 10,000-এর উপরে করে ফেলা হয়েছে। একই ঘটনা ঘটছে, যাদেরকে একদিকে বহিষ্কার করা হয় পরে কিন্তু আবার তাদেরকে নিয়ে নেওয়া হয়। আমি যেমন একটা লাস্ট উদাহরণ দিই, একেবারে সরাসরি চাঁদাবাজি করতে গিয়ে একটা ফ্যাক্টরিতে একজনকে পুলিশ ধরেছে, বিএনপির একটা ইউনিয়ন পর্যায়ের নেতা, পরের দিন আরেক বড় নেতা তাকে ছাড়িয়ে এনেছে। এখন আপনি ওই বড় নেতার সাথে প্রতিদিন তাকে ডানে অথবা বামে দেখতে পাবেন। এগুলো ঘটছে, এগুলো আমি আমার এলাকার উদাহরণ দিলাম। জি, ধন্যবাদ। আমরা একটু এবি মোশাররফ হোসেন আপনার কাছ থেকে শুনি এবং তার সঙ্গে একটা সম্পূরক প্রশ্ন অবশ্যই থাকছে, সেটা হলো যে বিএনপিতে হঠাৎ বহিষ্কৃত নেতারা কেন ফিরতে শুরু করেছেন? না, এখানে আপনি দেখবেন যে আপনি যে কথাটি বললেন, একটা নাম নাসিরউদ্দিন পাটোয়ারি, বাংলাদেশের ইতিহাসে মাঝে মাঝে কিন্তু ওই যে হাসান মাহমুদ হবে, একসময় শাহ মুয়াজ্জেম, এরকম কিছু কিছু লোকের আবির্ভাব কিন্তু এক একটা সময় ঘটে। তো এখন এই জায়গাটা তো শূন্য, হয়তো নাসিরউদ্দিন পাটোয়ারি এটা পূরণ করার জন্য খুব আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, উনি এই পর্যায়ে যেতে পারে কি না, কিন্তু এর পরিণতি কিন্তু কখনো ভালো হয় না, এর পরিণতি কখনো ভালো হয় না এবং এরা কোনোদিন নেতা হতে পারে না। তো যার জন্য আজকে দেখেন এই নাসিরউদ্দিন পাটোয়ারি হঠাৎ আজকে দেখলাম যে বলছে হাসিনা পালাইছে, তারেক রহমান কই যাবে? কেন তারেক রহমান পালাবে কেন? কি কারণে পালাবে? অসল নাসিরউদ্দিন পাটোয়ারিয়া তারা কোন মর্যাদার, কোন স্ট্যাটাসের নেতা সেটা তারা বোঝে কিনা, এটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। আপনি একজন নেতা সম্বন্ধে বলবেন, আপনার স্ট্যাটাসটা কতটুকু সেটাও কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে। তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে একটি বড় রাজনৈতিক দলের উনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আপনি যদি বাংলাদেশে এখন নেতৃত্বের মাপকাঠিতে মাপেন, আমার মনে হয় সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান। তার সম্বন্ধে আপনি বলেন উনি পালাবে কোথায়? অর্থাৎ এই সকল চটুল কথাবার্তা বলে জনগণের দৃষ্টিটা আকর্ষণ করতে চায়, কিন্তু এ দিয়ে টেকা যায় না। এক আরেকটা কি বললেন আপনি? জি, হঠাৎ করে বিএনপিতে না না, এটা হলো কি জানেন, আমরা যে কাজটা করেছিলাম যে 5 তারিখের পর হঠাৎ এই বিশেষ করে মিডিয়ায় নিউজগুলি আসার পরে বিএনপি ব্যবস্থা গ্রহণ করেছে তাৎক্ষণিকভাবে, অর্থাৎ মতে যেন একটা মেসেজ যায় বিএনপি কোনো অন্যায়কে কোনো প্রশ্রয় দেয় না। কিন্তু পরবর্তী সময় দেখা গেছে আমাদের ইন্টারনাল যেই তদন্ত কমিটি, সেখানে গেছে অনেকগুলি হলো কারোর সাথে পারস্পরিক দ্বন্দ্ব, কেউ কোনো মিডিয়ার পার্সোনাল ক্লাসের কারণে অনেকের বিরুদ্ধে অনেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে এগুলির সাথে ওই লোক সম্পৃক্ততা নাই। না, আপনাকে একটা কথা বলি, এক লোক যেন আওয়ামী লীগের 15 বছরে কেউ তার দোকান দখল হয়ে গেছে, জমি দখল হয়ে গেছে, বাড়ি দখল হয়ে গেছে, 5 তারিখের পর সে তার ওইটা ফিরে পেয়েছে, এর অর্থ সে কি চাঁদাবাজি করেছে? এর অর্থ সে কি দখলদার? এর অর্থ সে কি জোর করে ওখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে? নো। এইগুলো কিন্তু নানা মিডিয়ায় এমনভাবে উপস্থাপন করেছে যে বিএনপির ওই লোকগুলাকে একটা ভিলেনে পরিণত করেছে, কিন্তু বাস্তব চিত্র কিন্তু তা না। অনেক সময় দেখা যাচ্ছে এর বাস্তব কোনো ভিত্তিই নাই। তাহলে যাচাই বাছাই ছাড়াই কেন বিএনপি এইসব নেতাকর্মীদেরকে আসলে বহিষ্কার করেছে? এইটা করেছে স্টার্টিং এ, যাতে আমরা জনমতে একটা মেসেজটা যায় যে কেউ অন্যায় অবিচার কোনো যদি কেউ এই ধরনের কিছু জড়িত হয় তার। এখন কি তাহলে তৃণমূলের মেসেজটা কি ভালো যাবে যে বহিষ্কৃত নেতাকর্মীরা এখন কি এটা আছে?
আপনি দেখেন এখন আগের মানে পুরো স্টার্টিংয়ে যে ঘটনা 2-4টা ছিল, এখন কি সেটা আছে? আপনি দেখেন, আমি তো দেখি না, আমার এলাকাতে আমি আজ পর্যন্ত এই যে বিগত 6 মাসে আমি একটা ঘটনা আমি দেখি না। অর্থাৎ আপনি এখানে আরেকটু সংকট আছে, আপনি এটাকে আপনি স্বীকার করতে হবে। আপনি এটা মেইন স্ট্রিম মিডিয়া, আপনার একটা রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ববোধ আছে, সংবাদপত্রে কিছু নীতি আদর্শ আছে, কিন্তু আপনার মফস্বল, গ্রাম অথবা উপজেলা অথবা জেলা পর্যায়ে অসংখ্য অনলাইন নানা পত্রিকার সরাসরি তারা তো কোনো দায়িত্ব নিয়ে, কোনো দায়বদ্ধতা নিয়ে কাজ করে না। সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এই জিনিসটা কিন্তু আপনার এই যে গণমাধ্যমের কিন্তু একটা বিরাট আগামী দিন আপনাদের জন্য বিরাট চ্যালেঞ্জ, এই মানটাকে ধরে রাখা। একজনকে আপনি যদি অন্যায়কারী অভিযুক্ত করে, সন্ত্রাসী হোক, তার বিরুদ্ধে আপনি নিউজ করেন, কোনো আপত্তি নাই। আরেকটা বড় সংকটটা কি হয় জানেন? আমার ধরেন আমার বিরুদ্ধে একটা বিরাট নিউজ হলো, আপনি প্রায় 4 কলম 5 কলম আপনার একটা নিউজ করলেন, আমি যখন পরের দিন এটা প্রতিবাদ দেই, আপনি কি লেখেন জানেন? এটা উনি এটার প্রতিবাদ জানিয়েছে, এটা উদ্দেশ্য পরিণতি, এর সাথে ওনার সম্পর্ক নাই, কিন্তু ভিতরে আমি যে আরো অনেক কিছু লিখেছি তা কিন্তু আপনি লেখেন না। অর্থাৎ আমার লজ্জা কিছু হওয়া দরকার, জনমতে আমার সম্বন্ধে যে একটা ন্যারেটিভ দাঁড় করানো, সেটা কিন্তু মিডিয়া করে ফেলেছে। এই জায়গাগুলি যদি আমাদের সতর্ক না হই আমরা, তা আগামী দিন কিন্তু আমাদের নানা সংকটে আমাদের পড়তে হবে। জি, ধন্যবাদ। আমি একটু অ্যাডভোকেট আতিকুর রহমান আপনার কাছে আসতে চাই। সেটি হলো যে জাতীয় পার্টির সঙ্গে জামাতের গুঞ্জন, বৈঠকের গুঞ্জন, এটা আসলে কেন তৈরি হলো হঠাৎ? শুনুন, আমরা তো জাতীয় পার্টিকে নিষিদ্ধ নিয়ে আমরা আন্দোলনে আছি। আমরা জানি না কারা তৈরি করেছেন এটি। ইতিমধ্যে আজকে আমাদের দলের পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া যে এটা কোনো সত্যতার কোনো কি নাই, এখানে বিন্দুমাত্র নাই, কারণ এটা এক ধরনের ভুল বোঝাবুঝি। আমরা কেন যে জামাত ইসলামী জাতীয় পার্টিকে নিয়ে একটা স্ট্যান্ড নিয়ে ফেলেছে নিষিদ্ধের ব্যাপারে, তার সাথে বৈঠক, এটা একটা মিডিয়া হয়তো কেউ ছড়িয়েছেন জনগণকে বিভ্রান্ত করার জন্য, এর সাথে কোনো সত্যতার নেই, ইতিমধ্যে তা আমরা বলেছি। শুনুন, আমরা এটা আগে থেকে বলে এসেছি, বাংলাদেশে ফ্যাসিবাদকে উত্থানের পেছনে যারা একদম পেছন থেকে সহযোগিতা করত জাতীয় পার্টি। কারণ যদি জাতীয় পার্টি ইলেকশনগুলো না যেত, তাহলে দেশে এত ধরনের মানে জুলুমতন্ত্র আওয়ামী লীগ করার সুযোগ পেত না। এবং জাতীয় পার্টি মূলত দল বাংলাদেশের, তারা নিয়ন্ত্রিত কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে, কারণ তারা সেখানে যান, ওই পার্শ্ববর্তী দেশ যা বলে বাংলাদেশ নিয়ে তারা সেটাই করেন, তাদের দলীয় কোনো স্ট্র্যাটেজি নাই, এবং কি করে তারা সবসময় ক্ষমতার আশেপাশে থাকা যায় তাই নিয়ে তারা ব্যস্ত থাকেন। যার জন্য যেরকম আওয়ামী লীগ এখন গণধিকৃত হয়েছে, জাতীয় পার্টি গণধিকৃত, এবং তার প্রমাণ জাতীয় পার্টির সামনে আরও পাবে। বাংলাদেশের ক্ষমতা থাকা একটা দল তাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি সঠিক না আনার কারণে যে কী অবস্থা হতে পারে তার দৃষ্টান্ত আরও সামনে তারা সেখানে পাওয়া বলে আমরা মনে করি। সুতরাং এই জাতীয় কোনো বৈঠকের সাথে জামাতের কোনো দূরতম সম্পর্ক নাই, তা আমরা বলেছি। এটা তো মিডিয়া একটা জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে নেওয়ার জন্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়, যে ছড়াতে পারে। কেউ যদি তথ্য দিয়ে দেয়, এটা অপতথ্য হতে পারে, এটা মিথ্যাচার হতে পারে। তথ্য দেওয়া তো কারো হাত আমি ধরে রাখতে পারবো না, কিন্তু এটি সত্য কোনো ঘটনা নয়। আর এই জাতীয় বৈঠকের তো প্রশ্নই আসে না, কেন জামাতে এই বৈঠক করবো? এখন জাতীয় পার্টির সাথে উদ্দেশ্য থাকতে হবে না? কি উদ্দেশ্য, তাদের কি আছে সেখানে, কি পাওয়ার জন্য সেখানে আমরা যাব? সেখানে তো অনেক বড় একটা ভোট ব্যাংক আছে। না, এই ভোট ব্যাংক এখনো জাতীয় পার্টির নেই। তাদের উত্তরবঙ্গে ভোট ছিল, ইতিমধ্যে উত্তরবঙ্গের লোকরা জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে। এবার যদি তারা ইলেকশন সুযোগও পায়, ধরেন কোনো একটা সিট, সেখানে তারা পাবে না। আপনার কি মনে হয় জাতীয় পার্টি কি নির্বাচনের সুযোগ পাবে? না, আমরা মনে করি তাদের সুযোগ দেওয়া উচিত নয়, কারণ তারা তো 15 বছর সুবিধাভোগী আওয়ামী লীগের। তো তারা যদি সুবিধাভোগী হয়ে থাকে, তারা এখন কেন আবার সুযোগ পাবে? যে আওয়ামী লীগ দেশের মানুষকে উপেক্ষা করে ইলেকশন করেছে, আর সেখানে জাতীয় পার্টি তাদেরকে সাপোর্ট করেছে, সুতরাং তারা কেন সুযোগ পাবে? বাংলাদেশের জনগণ মনে করে যেরকম ফ্যাসিবাদী শক্তির সুযোগ নেই, তেরকম জাতীয় পার্টির সুযোগ না পাওয়ায় মানুষের দাবি। আমরা মনে করি সরকার সেই দাবিটাকে মেনে নিয়েই জাতীয় পার্টিকে নেক্সট ইলেকশনে অংশগ্রহণ করার ব্যাপারে তারা সেখানে তাদের জানাবেন তাদের পলিসি, যাতে করে জাতীয় পার্টির সেখানে কোনো ইলেকশন করার সুযোগ সেখানে না পায়। অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো তখন থাকছে বাকি আলোচনা, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আর একবার। দেখছেন নিউজ 24 চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ, সঙ্গে আছে রিশাদ হাসান। সালাত তুষার, আবারও আপনাকে দিয়ে শুরু করব। সেটি হলো যে বিএনপি, জামাত ইসলাম সহ রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছিল যে একে অন্যের সঙ্গে বসবার জন্য। আসলে কি একে অন্যের সঙ্গে তারা বসলেন না, নাকি তারা আসলে প্রধান উপদেষ্টার উপরেই নির্ভর করলেন যে তিনি আসলে সমস্যা সমাধান করে দিবেন? প্রধান উপদেষ্টা বা সরকার এই কাজটা কেন করলেন আগে তো এটা আমাদের জানতে হবে বা বুঝতে হবে। আমরা তো বুঝতে পারছি না। কমিশন আলোচনা শেষ করেছে,
আপনার একটা ওখানে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, সেখানে আইনি ভিত্তির নিশ্চয়তা ছিল না বলে এনসিপি স্বাক্ষর করে নাই। তারপরে তারা আবার তড়িঘড়ি করে আরও 15 দিন সময় বাড়িয়ে তারপর তারা বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কাজ করলো এবং 2টা সুপারিশ তারা দিল সরকারকে জমা, তাই না? এখন সরকারের কাজ কি? আপনি সরকার হলে আপনি কি করবেন? 2টো প্রস্তাব আপনার কাছে আছে, এই 2টো প্রস্তাব আপনি যাচাই বাছাই করবেন এখান থেকে, তারপর মানে সবগুলো কম্পাইল করে আপনি একটা জায়গায় একটা প্রস্তাবে আসবেন, সেটা রাজনৈতিক দলগুলোকে দিবেন এবং বলবেন যে আমি ভাই এটা শেষ পর্যন্ত এখানে এসেছি, আপনাদেরই আলাপ আলোচনার নির্যাস আছে এর মধ্যে, এখন আপনারা আমি এটা বাস্তবায়ন করতে চাই, আপনাদের শেষ কোনো কথা থাকলে বলেন। এটা হলো সরকারের কাজ। সরকার কিন্তু এটা করলো না। কমিশন সরকারের কাছে 2টা প্রস্তাব দিল, সরকার আবার এটা রাজনৈতিক দলগুলোর কাছে দিয়ে দিল যে আপনারা বসেন। এটার মানে কি? এবং আপনারা বসেন বলেই তো এই যে পাল্টাপাল্টি কথাবার্তা হচ্ছে। রাজনৈতিক দলগুলো তো বসবে না আর, কারণ রাজনৈতিক দলগুলো যে যতটুকু ঐক্যমতে আসার এসেছে, আপনি যদি আদর্শ বাস্তবায়ন যেটা সুপারিশ কমিশন করেছে, কোনো দলেরই 100% কোনো কিছু ওখানে রাখা হয় নাই, কিন্তু সব দলের মতামতেরই একটা রিফ্লেকশন আছে। তাহলে সরকার এখন সিদ্ধান্ত নেবে, আপনি তো সরকার, আপনি সেটা না করে, মানে আপনার কাছে বল এসছে, আপনার কোর্টে বল, আপনাকে এখন গোল দিতে হবে, আপনি সেটা না করে আপনি আসলে রাজনৈতিক দলগুলোকে বলছেন আপনারা ফাউল করেন, মানে মারামারি করে আসেন, যে জিতবে যে জিত ওহি সিকান্দার। এই যে মানসিকতা সরকারের, এটা একদিক থেকে তাদের ইনক্যাপাসিটি, আরেক দিক থেকে তাদের ধূর্ততা, যে তারা আসলে পরিস্থিতিটাকে ঘোলাটে করতে চায়। এবং এখন তো ভাই আমার এই যে সব দল নমিনেশন দিচ্ছে, বিএনপি নমিনেশন প্রাথমিকভাবে দিয়েছে, আমরা এই কার্যক্রমের মধ্যে ঢুকে গেছি, জামায়াত ইসলামের আগে থেকে দেয়া, তাহলে এখন আমরা নির্বাচন নিয়ে ব্যস্ত থাকতে চাইতাম। এর মধ্যে জুলাই সনদটা সেটেল হয়ে গেলেই নির্বাচনের পরিবেশটা সবচেয়ে ভালো হবে। আপনি সেটা না করে, ওই পরিবেশটা না করে, এটা কিন্তু ঝুলিয়ে রাখছে সরকার, এবং ঝুলিয়ে রাখার কারণে একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে। রাজনৈতিক দলগুলো পাল্টাপাল্টি কথাবার্তা বলছে, সরকার কিন্তু জানাচ্ছে না যে আমরা এটা চাই। সরকারও তো এই পুরো খেলাটার, সরকার তো একটা পার্ট, তো সরকার বা তারা রেফারি, আর রেফারি হয়ে আপনাকে নিরপেক্ষ থাকতে হবে, এটা যেমন সত্য, আপনি নিষ্ক্রিয় থাকতে পারবেন না। রেফারি কিন্তু খেলায় কোথায় ফাউল হচ্ছে এটা দেখা তার দায়িত্ব, এবং প্রয়োজনীয় সতর্ক করা, যা করা দরকার একটা খেলার মধ্যে তা আপনি করবেন। কিন্তু আপনি যদি হাত গুটিয়ে বসে থাকেন আর আপনার সামনে তুগলকি কাণ্ড সব ঘটে যাচ্ছে, তাহলে তো আপনি কিসের সরকার? ফলে এই পুরো যে আপনি যেটা বলছেন যে রাজনৈতিক দলগুলো পরস্পরের সাথে বসে নাই কেন, এখান থেকে বিএনপির তরফ থেকে রেসপন্সটা আমার পছন্দ হয়েছে। আমি যদি অনেস্টলি বা ফ্র্যাঙ্কলি বলি, তারা বলেছে আমরা জামায়াত ইসলাম এটাকে আসবো কেন, বা জামায়াত ইসলাম আমাদের এটাকে আসবে কেন? সরকার উদ্যোগ নেবে, সরকার উদ্যোগ নিলে আমরা সবাই যাব, যেটা আমরা গত 1 বছর করেছি। এই সহজ কাজটা সরকার করছে না কেন? সরকার কি চায় বোঝা যাচ্ছে না কিন্তু, এই আর কি। ধন্যবাদ। আমি একটু অ্যাডভোকেট আতিকুর রহমান আপনার কাছে আসতে চাই। একই প্রশ্ন, যে কিন্তু একটু আমি ঘুরিয়ে করতে চাই, জামায়াত ইসলাম কেন বিএনপিকে আলোচনার টেবিল পর্যন্ত নিয়ে যেতে পারেনি? দেখুন, জামাত ইসলামী তার জায়গা থেকে একটা দায়িত্বশীল আমরা ভূমিকা রেখেছি। যেহেতু সরকার বলেছে আমরা বিএনপিকে আহ্বান জানিয়েছি, কিন্তু দরকার ছিল বিএনপির আহ্বান জানানো। দেখুন, বিএনপি যে 31 দফা কর্মসূচি আছে, তার 2য় দফা বলা হয়েছে অব্যাহত আলোচনা, মতবিনিময় ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যৎমুখী এক নতুন ধারা সামাজিক চুক্তিতে পৌঁছাতে হবে। তবে তাদের 2য় দফা ছিল তারা আলোচনা মত বিনিময় করবেন। আমরা দেখলাম বিগত 14 মাসে কোনো একটা ইস্যুতে কিন্তু বিএনপি তারা যে ড্রাইভিং সিটে মনে করি তাদেরকে তারা সেই ভূমিকাটা পালন করেনি। বাংলাদেশে একসময় ছিল বিএনপি আওয়ামী লীগ এখন রাজনীতি ময়দানে নেই, তো বিএনপির যে গার্ডিয়ান সুলভ কাজটা করা দরকার ছিল সেটা তারা কিন্তু করতে ব্যর্থ হয়েছে। তার জন্য ওই জায়গাটা জামাত ইসলামী নেওয়ার চেষ্টা করেছে, যাতে জাতিক একটা আশার দিক আমরা সঞ্চার করতে পারি। সেখানে আমরা দেখলাম বিএনপি রেসপন্স করেনি, কিন্তু জামাত আবার বলেছে যে বিএনপি ডাকলে আমরা যাব। তার মানে আপনি দেখুন, একদিকে ওনারা নিজেরা কাউকে আলোচনা করেনি, আবার ওনারা কারোটাকে সাড়াও দেয়নি। তার মানে জিনিসটাকে জ্বলন্ত রাখার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়া বিএনপি অবলম্বন করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। এই জন্য আমরা বলেছি যে এটাকে সমাধান করতে হবে, আলোচনা আমরা চেষ্টা করব, আবার রাজপথে জনক অভিপ্রায়কে বাস্তবায়ন করার জন্য আমাদের রাজপথে থাকতে হবে। কারণ জুলাই সনদ যদি বাংলাদেশে না হয়, আইনি ভিত্তি না হলে বাংলাদেশের রাজনৈতিক যে একটা স্থির পরিবেশ আমরা আশা করি তা কিন্তু কখনো আমরা পাবো না। সেটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। এবং মোশাররফ হোসেন, জামাত ইসলাম বলেছে যে বিএনপি যদি তাদেরকে আলোচনায় ডাকে, তাহলে জামাত ইসলাম তাদের সঙ্গে আলোচনায় বসবে। আপনারা তো জামাত ইসলামের ডাকে আলোচনায় বসেননি, বিএনপির কথা বলছি, তাহলে বিএনপি কি আসলে জামাত ইসলামকে এবারে আলোচনায় ডাকবে? আপনি একটা দেখবেন, এখানে দীর্ঘদিন প্রায় 6 মাসের অধিক ঐক্যমত কমিশনের একটি আলোচনা হয়েছে, এবং আমি মনে করি ঐক্যমত কমিশনের এই আলোচনাটা অনেকটা সফল।
কারণ ঐক্যমত কমিশন যে এজেন্ডা নির্ধারণ করেছে, সকল রাজনৈতিক দলগুলি সেই এজেন্ডা যদি একমত হয়ে যায় তাহলে আলোচনার কোনো প্রয়োজন ছিল না, তাহলে তার অডিয়েন্স দিয়ে এটা বাস্তবায়ন করে ফেলতে পারতেন। কিন্তু রাজনৈতিক দলগুলি তার নিজস্ব মতামত, নিজস্ব সীমাবদ্ধতা যা আছে তা তুলে আলোচনার মাধ্যমে একটা ঐক্যমত কমিশনের মাধ্যমে একটা সমঝোতা এসেছে, যেটা তারা প্রকাশ্যে জাতির সামনে দাঁড়িয়ে কিন্তু তারা সেটা স্বাক্ষর করেছে এবং রেডিও টিভিতে যারা সম্প্রসারিত হয়েছে। সুতরাং একটা জায়গায় কিন্তু তারা ঐক্যমত হয়েছে। এখন বলটা হলো টোটালি ইন্টেরিয়াম গভর্নমেন্টের হাতে, তারা কিভাবে এটা বাস্তবায়ন করে আগামী দিনে প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাবে। এখন বারবার আপনি আজকে বিএনপিকে দায়ী করবেন, জামাতকে দায়ী করবেন, এনসিপিকে দায়ী করবেন, এই সুযোগ তো এখন নাই। কারণ অলরেডি আপনার ঐক্যমত কমিশনের সবাই স্বাক্ষর করেছে এবং কি করেছে আপনি ওখানে যদি 6টা দফা যদি দেখেন যেটাতে তারা স্বাক্ষর করেছে যে এটা নিয়ে ভবিষ্যতে আমরা আইনি প্রশ্ন তুলব না, আদালতে যাব না, এটা সংবিধানে অন্তর্ভুক্ত হবে এবং কোনো দল এর বিরুদ্ধে কখনো কথা বলতে পারবে না, অর্থাৎ সকল দলগুলি কমিটমেন্ট করেছে। এখানে তো ইন্টেরিয়াম গভর্নমেন্টের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো সংকট তৈরি হতে পারে না। বরং আপনি দেখেন যে অধিকাংশ রাজনৈতিক দলগুলি কোন অবস্থানটা চাচ্ছে সেই অবস্থায় আপনি এখানে অ্যাডভোকেট আতিক সাহেব বলেছে বিএনপি অনেক ক্ষেত্রে মানে গার্ডিয়ান সুলভ করতে পারে নাই, কিন্তু আমি মনে করি না। বিএনপি কিন্তু একটা কোনোদিন যদি এই সবগুলো নিয়ে সংকট তৈরি হয় সেই সংকটের জায়গাগুলি বিএনপি তুলে ধরেছে। ধরুন একটা কথা আপনি বলবেন, যেমন বলা হচ্ছে যে সবাই মিলে বলেছে যে যিনি সুপ্রিম কোর্টের মোস্ট সিনিয়র উনি প্রধান বিচারপতি হবে। এখন কোনো কারণে যদি তার গ্রহণযোগ্যতা, তার ডিগনিটি নিয়ে প্রশ্ন দেখা দেয় তাহলে তাকেও আপনি করবেন। বিএনপি বলছে না, দুজনকে করেন আপনি, বেস্ট তাকে আপনি করেন। এখানে কিন্তু একটা লিমিট করে দেওয়া হয়েছে, আমরা একদম শেষ মুহূর্তে না একটা লিমিট করে দিয়েছে। সুতরাং আবার দেখবেন এই যে বিএনপি বলেছে যে এই যে দলীয় প্রধান অথবা যিনি সংসদ নেতা এক হতে পারবে না। এখন একটা এই যেমন এবার আপনি দেখেন একটা রাজনৈতিক আগামী নির্বাচনটা হবে কিন্তু কেয়ারটেকার সরকারের অধীনে, এটা কিন্তু আমরা সবাই মেনে নিয়েছি, অর্থাৎ নিরপেক্ষ সরকারের অধীনে। তো নিরপেক্ষ সরকারের অধীনে হলে জনগণ সার্বভৌম, তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে কে আগামীদের রাষ্ট্র ক্ষমতায় যাবে। তো যে লোকটি এই নির্বাচনী বৈতরণের নেতৃত্ব দেবে, কারণ দলটা তো আগে জিততে হবে, জনগণের ম্যান্ডেটটা আগে নিতে হবে। আপনি যিনি নেতৃত্ব ক্যাপ্টেন আপনি তাকেই বলতে সে খেলতে পারবে না, তাইলে ওই টিম কি রান করবে কখনো? এটা তো আপনাকে বিবেচনায় নিতে হবে। শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতার কথা বললে তো হবে না। অর্থাৎ একটা ব্যক্তি বলেন, দল বলেন, প্রধান বলেন, উনি একটা দলকে নেতৃত্ব দিয়ে জনগণের রায় নিয়ে কিন্তু তাকে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার মতো প্রস্তুত করেছে, আর আপনি বলছেন সে কোনো দায়িত্ব পালন করবে না। আমার মনে হয় এটা গণতান্ত্রিক ব্যবস্থায় এটা বাংলা বিশেষ করে সাউথ এশিয়ার মধ্যে এটা খুব একটা এফেক্টিভ বলে আমাদের। অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আসলে সার্বিক যে পরিস্থিতি, রাজনৈতিক যে খুঁটিনাটি সবকিছু আমরা তুলে ধরি মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে, যেটি প্রতি রবি থেকে বৃহস্পতি রাত 9টা থেকে 10টা হয়, সেটি দেখার আমন্ত্রণ রইল। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভরাত্রি।